প্রিয় বন্ধুরা, রূপান্তরের সত্যের আজকের পর্বে ভার্চুয়ালি আমাদের সাথে উপস্থিত রয়েছেন মার্কিন মুলুক থেকে প্রকৌশলী। তার চেয়ে আজকাল অনেক বেশি পরিচিতি তার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ডক্টর আঞ্জুমান ইসলাম। আঞ্জুমান ইসলাম, আপনাকে আমাদের এই ভার্চুয়াল স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দর্শকদেরকেও শুভেচ্ছা। জি, আমরা আর ভূমিকায় না যেয়ে খুব সরাসরি চলে যেতে চাই। আমরা আজকে মূলত কথা বলবো এই যে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, সেটি চলমান রেখেছে বিএনপি। এর জন্য তারা সন্ত্রাস দমন আইনের সংশোধনী বিলও এনেছে গত পরশুদিন বুধবার। এটি নিয়েই কথা বলবো। আচ্ছা, বিএনপি এই প্রেক্ষিতে দেশের যে টালমাটাল অবস্থা, কেবল ক্ষমতা নিয়েছে, তো এই সময়ে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বলা যায়, এটা একটা বৃহত্তম রাজনৈতিক দল, এটাকে এই কার্যক্রম নিষেধাজ্ঞা অব্যাহত রেখে বিএনপি কি আসলে রাজনৈতিকভাবে একটা বড় ঝুঁকি নিচ্ছে? এবং এই ঝুঁকিটা কি এমন হতে পারে যে ভবিষ্যতে বুমেরাং হয়ে তাদের উপরই ফিরে আসতে পারে? ধন্যবাদ। একেবারেই সমসাময়িক প্রশ্নটা। তো আম, একটু আগে থেকে শুরু করি আর কি, যে আপনি যদি দেখেন ৭৫ পরবর্তী বিএনপি যখন সৃষ্টি হয়েছে, তো ৭৫ পরবর্তীতে আহ, যখন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে পুরো পরিবার সহ হত্যা করা হলো, তারপরে ৪ নেতাকে হত্যা করা হলো, তো সে সময় আওয়ামী লীগের যে অবস্থা ছিল, সেই পরিস্থিতির পরেও কিন্তু তখন তারপরে বিএনপির আস্তে আস্তে তৈরি হলো, ওদিকে আর যাচ্ছি না, কিন্তু আহ, তখন কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। তো এরপরে যখন আপনি ৯৬-তে দেখেন, ৯৬ মানে ৯১-তে সেই বিএনপি ক্ষমতায় আসলো, জামাতকে রাজনীতিতে পুনর্বাসিত করলো। তো তারপরে ৯৬-তে যখন সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো, তো বিএনপি তো সেই একতরফা নির্বাচনটা করলো। করার পরে যে আম, আহ, তারা একটা সংসদ, আমরা মামুরা প্রথমবারের মতো সংসদ তৈরি করলো। তখন কিন্তু আহ, যে কারণে তাদের পতন হলো সেটা কিন্তু, মানে আমি বলছি সেই ১৫ই ফেব্রুয়ারি ৯৬ ইলেকশনের কথা, যে কারণে তাদের পতন হলো সেটা কিন্তু ঠিক জনতার আন্দোলনের মুখে না, ওই যে আপনার সেক্রেটারিয়েট থেকে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সবাই বের হয়ে আসলো। এটা থেকে শিক্ষা নিয়ে তখন তারা আবার কি করলো, ২০২১-এ তারা যখন আবার ক্ষমতায় আসলো, তারা কিন্তু প্রথমেই একে সরকারি আমলা টামলাদেরকে ট্রান্সফার করা একেবারে টালমাটাল অবস্থা তৈরি করে ফেললো। তো তারা কিন্তু বরাবরই শিক্ষাটা নেয় যে কি করলে আওয়ামী লীগকে দমানো যাবে এবং কি করলে আমাদের ক্ষমতা পাকাপোক্ত করা যাবে। তো যাই হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার তো তারা জনদাবির মুখে, আওয়ামী লীগের আন্দোলনের মুখে দিল, কিন্তু ওই সংসদে কিন্তু আওয়ামী লীগ ছিল না। ওই কর্নেল রশিদ ছিল একমাত্র বিরোধী দল, এবং কোন রকম আলোচনা ছাড়া তারা তাদের মতো করে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ফেললো, আইনটা। এরপরে যখন তারা ক্ষমতায় গেল ২০০৬-এর ইলেকশনের আগে, কিন্তু তারা সেই তত্ত্বাবধায়ক সরকারের আইনটাকেই বা কনসেপ্টটাকে ম্যানিপুলেট করে আবার ক্ষমতায় আসতে চাইলো। এবং সেটার যখন ঘটলো না, মানে তারা যখন তাদের প্ল্যান মাফিক আগাতে পারলো না, তখনই কিন্তু তারা এটা এটা তারপরেই তো ১১ আসলো। তো প্রত্যেকবারই তো তারা তাদের এখান থেকে শিক্ষা নিচ্ছে, তাদের মিস্টেক একটা কি ছিল, এবং এবং পরবর্তীতে দেখা গেছে তাদের ভুলের কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসছে। তো আমি জানি না আপনার মনে আছে কিনা, এই ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর ইলেকশনের পরের দিনই সম্ভবত আপনার সাথে আমি একটা শোতে এসেছিলাম, এসে বলেছিলাম আমি কোনোই কারণ দেখি না বিএনপির আওয়ামী লীগের উপরের থেকে নিষেধাজ্ঞাটা তোলার। কেন তারা তুলবে? তাদের ইনসেন্টিভটা কি? যদি না জামাত একটা তাদের উপর একটা চাপ প্রয়োগ করে এবং তাদের রাজনীতির স্বার্থে তাদের আওয়ামী লীগকে মাঠে লাগে। তো এখন আহ, জামাত তো চাপ সৃষ্টি করছে অন্যভাবে, যে ইলেকশনটা ঠিক হয়নি, সহি হয়নি, তাদেরই ক্ষমতায় যাওয়ার কথা ছিল, বিএনপি সেখান থেকে ক্ষমতা নিয়ে নিয়েছে। তো আর তার মধ্যে দেশের যা অবস্থা, তাতে করে তারা এতই টালমাটাল অবস্থা। তো সেখানে এই যে আইনটাকে তারা ইউনুসের করা যে আইন,
রাষ্ট্রপতি বলেছেন যে উনি অনেক আইনেরই উনি জানতেনই না যেটা আইন করা মানে অধ্যাদেশ জারি করা হচ্ছে, সেটাকে তারা সংসদে নিয়ে আইন করে ফেললো। আপনি দেখেন জামাত এনসিপি আন্দোলন করছিল বা সংসদে এটা নিয়ে দাবি তুলছিল যে জুলাই সনদ, আর তাদের হাতে ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো তারা জাস্ট একটা করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এবং সাথে তারা মানে বিচার করে কি শাস্তি হবে ওটা তো আর আগের অধ্যাদেশে ছিল না, তারা এখন শাস্তিযোগ্য বিধানটাকেও যুক্ত করে দিল। আচ্ছা, এটা এখন একটু দেখেন একটু দেশের আমি একটু বলি। এই এই প্রস্তাব ছিল শাস্তি যুক্ত করার, কিন্তু আলটিমেটলি যে বিলটা পাশ হয়েছে সেখানে আবার শাস্তির কোনো বিধান নেই। হ্যাঁ, ও সো জাস্ট এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা ও আচ্ছা, এটা প্রপোজাল ছিল থ্যাংক ইউ আমাকে 4 থেকে শুধরে দেবার 14 জন্য। বছর পর্যন্ত কারাদণ্ড, কিন্তু যে বিলটা পাশ হয়েছে সেখানে আবার শাস্তির বিষয়টা আচ্ছা, নেই। এটা আমি গতকালকে আর ফলো করতে পারিনি। হ্যাঁ, না। ধন্যবাদ আমাকে শুধরে দেওয়ার জন্য। তাহলে তো এটা আরো ইন্টারেস্টিং, আমি যেই দিকে হ্যাঁ, যেতে চাচ্ছিলাম আর কি, যে আপনি এখন দেখেন ইউনুস যে আপনার কি যেন ছিল ওটা, ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট। এখন এই যে দেশের যে টালমাটাল পরিস্থিতি, সার নেই, বিদ্যুতের ঘাটতি, জ্বালানি তেল নেই, মানে হাহাকার চারিদিকে অবস্থা, তাই তাই না, কৃষকরা দাম পাচ্ছে না। তো এর আগে যেটা বিএনপি করেছিল, গুলি করে একেবারে সরাসরি কৃষক মেরে ফেলেছিল, সারের দাবি করা, বিদ্যুতের দাবি করাদেরকেও গুলি করে মেরে ফেলেছিল। এখন দেখেন ইউনুসের কাছ থেকে সম্ভবত তারা শিক্ষা নিয়েছে, কিন্তু তারা আরেকটু বেটার পারফর্ম করার চেষ্টা করছে, যে আইনের আওতায় যারাই মাঠে নামবে বলে দিবে ফ্যাসিস্টের দোসর, মানে আমি বলছি না, মানে ওদের ভাষায় যে আওয়ামী লীগকে তারা বলে। সুতরাং একদিকে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া যাবে না, আবার যারা নামবে তাদেরকে তারা এই আওয়ামী লীগ বলে আহ, জেলে ভরে দিবে, কোনো বিচারও হবে না, শাস্তিও হবে না। আপনি এই কথাটা বলার পর তো আমি একটুখানি চিন্তা করছিলাম যে এটা তো একটা আইনি প্রক্রিয়া, তার মানে ওনারা কোনো আইনি প্রক্রিয়ার ধারে ধারবেন না, ওনারা জাস্ট এটা জনগণের দাবি এবং জনগণের আন্দোলনকে প্রতিহত করার জন্য তারা এটা টুল হিসেবে ব্যবহার করছে। তো আপনার যে মূল প্রশ্নটা যে এটা কি পরবর্তীতে তাদের উপরে বুমেরাং হয়ে ফিরে আসবে কিনা, কোনটা আসেনি? আপনি আমাকে বলেন, বিএনপি যা যা করতে চেয়েছে এই পর্যন্ত কোনটা তাদের উপরে বুমেরাং হয়ে ফিরে আসেনি? তারাই কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে। সুতরাং এটা হবেই, মানে তারা যেভাবে, মানে তাদের তো উদ্দেশ্য থাকে শুধু ক্ষমতায় যাওয়া, জনগণকে সম্পৃক্ত করে রাজনীতি তো তারা করে না। সুতরাং এটাও অবশ্যই বুমেরাং হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এটা খালি কখন হবে, কতটা লেভেলের হবে, সেটাই দেখার। মানে তার মানে একটা ব্যাপক ঝুঁকি তারা নিয়েছে, কিন্তু এই যে নিষেধাজ্ঞাটা বহাল আছে, আওয়ামী লীগের দিক দিয়ে যদি আমরা একটু ভাবি যে আওয়ামী লীগ রাজনীতিতে কত দ্রুত আবার সক্রিয় হবে, খুব তাড়াতাড়ি আসবে নাকি ব্যাপারটা ঝুলে যাবে, একটা স্থবিরতা দেখা দিতে পারে? আপনার মানে অ্যাজাম্পশনটা কি? আমি তো আসলে একটু অন্য লেন্সে দেখি সবকিছু। তো আমার প্রথম দিকে যখন ইউনুস সরকার বা ইউনুসকে ক্ষমতায় বসানো হলো, আমি তখন একটু অন্য আঙ্গিকে চিন্তা করছিলাম। কিন্তু মানে পরে তো দেখা গেল যে না, আসলে ইউনুসকে যেভাবে মানুষ ভেবেছিল তার চাইতে সে অনেক, মানে ষড়যন্ত্রটা অনেক গভীর। তো 5-6 মাস 7 মাস তো লেগে গেল মানে ষড়যন্ত্রটাকেই আনফোল্ড করতে। তো সেখান থেকে যে পর্যন্ত এসেছে, এটা কিন্তু অনেক দূর এসেছে। আপনি চিন্তা করেন 5ই আগস্টের পরে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। মানে আওয়ামী লীগ বলতে আসলে আমি এখানে কোনো দল বা পার্টি বুঝাচ্ছি না, আমার কাছে কিন্তু আওয়ামী লীগ একটা কনসেপ্ট। এই কনসেপ্টটাকে তারা নিশ্চিহ্ন করতে চায়। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, আপনি একটু আমাকে একটু 1 মিনিট সময় দেন। কনসেপ্টটা হচ্ছে, আপনি দেখেন যারা কৃষক, শ্রমিক, এদেরকে নিয়ে রাজনীতি করে, সেই হাতুড়ি কাস্তে ওই দল আর কি, তারা কিন্তু এদেরকে নিয়ে রাজনীতি করে, কিন্তু এদের হাতে কিন্তু এই গোষ্ঠীটার কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না। আবার যারা বেনিয়া গ্রুপ, ধরেন বিএনপির মতোই গার্মেন্টস মানে ব্যবসায়ী গ্রুপ যারা, ওই সমর্থক, আওয়ামী লীগের সময় কিন্তু তারাও সুবিধা পায়। কারণ ব্যবসা মানে আপনি যখন ওভারঅল ইকোনমিক, মানে পলিটিক্সটা কি, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা এবং মানুষকে নিরাপদে সুখে শান্তিতে রাখা, এটাই তো মানে রাজনীতিবিদদের দায়িত্ব। তো সেখান থেকে আপনি দেখেন এই যে আওয়ামী লীগের যে কনসেপ্ট, এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সীমাবদ্ধ না, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই
একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারা। এই কারণে আমি বলছি এটা একটা কনসেপ্ট। তো ওই কনসেপ্টের থেকে যদি আপনি মানে আসতে যাই, এটা যেটা বললাম, যেটা শুধু সময়ের অপেক্ষা যে আওয়ামী লীগ কবে আসবে, কারণ ওই কনসেপ্টটা ব্যাক করতেই হবে। এখন একটা একটু বিপজ্জনক অবস্থার ভিতরে পড়েছে, কারণ ৭৫-এর পরে ধরেন ৬-৭ বছর লেগেছিল আওয়ামী লীগের আবার নিজের নামে রাজনীতি করতে। যদিও জিয়াউর রহমান, এই যে তারেক রহমানেরই বাবা, উনি তো কারফিউ দিয়ে খুন, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, হত্যা, মানে বিনা বিচারে, এর চাইতে মনে হয় কেওটিক সিচুয়েশন আর বাংলাদেশে আসেনি। এখন ওনার ছেলে, যেহেতু আমি বলি যে বিএনপি আবার একটু শিক্ষা নেয়, তো ওনার ছেলে যেটা করছেন, উনি আর প্রকাশ্যে কিছু বলছেন না। ওই যে, আমি যদিও এনসিপির এই ছেলে পেলেগুলাকে অত পছন্দ করি না, কিন্তু তাদের দুটা কথা আমার খুব পছন্দ হয়েছে। একটা হচ্ছে কে যেন একজন বলেছে যে নির্বাক চলচ্চিত্রের নায়ক হচ্ছেন তারেক রহমান, আর আরেকজন বলেছেন যে নমিনাল প্রাইম মিনিস্টার, আর আসল প্রাইম মিনিস্টার হচ্ছে সালাউদ্দিন। কারণ মানে তারেক রহমান যেটা করছেন, উনি একটা ইমেজ বিল্ডিং এর চেষ্টা করছেন, তাই না? মানে এই যে আপনার গত এতগুলো ১৭ বছর তো ধরেন উনি লন্ডনে ছিলেন, কিন্তু ২০০১ থেকে উনার যে 10% থেকে শুরু করে খাম্বা ব্লা ব্লা ব্লা, যেগুলো উনার একটা ইমেজ তৈরি করে হয়েছিল, সেটাকে উনি ভেঙে উনি মেয়েকে নিয়ে সিনেমা দেখছেন, একটা বাবা, একটা শান্ত সৌম্য, একটা যে সাদা শার্ট, উনি হয়তো কাউকে মেসেজ দিতে চাচ্ছেন, ওই সাদা শার্ট ইন না করা এটা কিন্তু একটা মেসেজ মেসেজ আর কি। তো দিতে চাচ্ছেন যে, এখন আপনি চিন্তা করেন যে ইমেজটা উনি, উনার ২২-২৩ বছর লাগছে ভাঙতে, সেখানে ক্রমাগতভাবে প্রপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যেই একটা ভ্রান্ত ধারণা জনমনে তৈরি করা হয়েছে, এই যে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের গল্প, তারপরে গুম খুন, আয়নাঘর, নানান কিছু, এটাকে ভাঙতে তো সময় লাগে। প্রথম কথা হচ্ছে ৫-৬ মাস লেগেছে আপনার মানে এই ষড়যন্ত্রটার যে ষড়যন্ত্র ছিল এটাকে আনফোল্ড করতে, তারপরে ইউনূসের চরিত্রটাকে, মুখোশটাকে খুলে ফেলে তার আসল চরিত্র উন্মোচন করতে। এরপরে মানুষের আবার একটা অংশের তো ধারণা ছিল যে শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে তুলে দিয়ে গেছেন, এখন গাড়ি চলতেই থাকবে, ওই যে নিউটনের সূত্র অনুযায়ী যে কোনো এক্সটার্নাল ফোর্স না আসলে আমরা একেবারে মানে সরল পথে সমগতিতে চলতে থাকবো। কিন্তু সেটা তো হয় না। ওই একটা ফ্রেজ আছে যে বৃষ্টি যখন থেমে যায় তখন ছাতাটাকে বোঝা মনে হয়। তো এখন জনগণ ভুল করেছে এবং সাথে আওয়ামী লীগের মনা কিছু মানুষজন এই ভুলে পা দিয়েছে। তো সেখানে এই ভুল থেকে বের হয়ে এসে আপনি দেখেন কোথা থেকে আজকে কোথায় এসছে, নো ভোট নো ভোট, এখানটা পর্যন্তই আমার কাছে অনেক দূর আসা মনে হচ্ছিল। সেখানে এই নতুন সরকার গঠনের ১ মাস, কত ২১ দিনের মাথায় আমি আওয়ামী লীগ ক্যাম্পেইনটা যেভাবে সাকসেসফুল হলো, আই ওয়াজ অ্যামেজড। মানে কোটি কোটি মানুষ ওই সজীব ওয়াজেদ জয় যে একটা ফ্রেম বানিয়ে দিয়েছিলেন, সেটা দিয়ে আমি আওয়ামী লীগ বলেছে। সুতরাং আমি দেখছি যে ইটস কামিং। এখন মানে এটা তো দাবা খেলা না যে আপনি প্রতিপক্ষের সব গুটিগুলোকে দেখতে পাচ্ছেন, শুধু চালটা আপনি জানেন না, এখানে কিন্তু প্রতিপক্ষের বোর্ডটাও আপনি দেখতে পাচ্ছেন না। সুতরাং রাজনীতি তো অনেক একটু জটিল বিষয়, যেখানে মানুষ অনেক ভুল করেছে, ভুল বুঝেছে, এবং আওয়ামী লীগ যেরকম মানে তাদের বিভিন্ন একেবারে মানে ভালো ভালো নেতা যারা আর কি, কার্যকর নেতাদের সম্পর্কে মানুষের মন যেভাবে বিষানো হয়েছিল সিস্টেম্যাটিক্যালি, ওগুলো থেকে মানুষের কে বের হয়ে আসতে একটু সময় দিতে হবে। এখন তো কেবল ২১ মাস যাচ্ছে, আমার ধারণা এটা আসছে, এবং ধাপে ধাপে যেভাবে আমি আওয়ামী লীগ, ক্যান ইউ ইম্যাজিন, আপনি বিএনপির ১৭-১৮ বছরের আন্দোলনে কোনোদিন কি তারা নিজ নামে করতে পেরেছে? ওই লুঙ্গি লীগ হতে হয়েছে, ইউনূসকে সামনে রাখতে হয়েছে, কত, অথচ আওয়ামী লীগ কিন্তু আমি আওয়ামী লীগ ক্যাম্পেইন করছে ২১ মাসের মাথায়। তো আমি এটাকে খুবই পজিটিভলি দেখছি আর কি। মানে আমি যেহেতু পজিটিভ মানুষ, আমি পজিটিভলি দেখবো, কিন্তু এটা আমি আপনাকে ইয়ে দিয়ে বুঝালাম, ব্যাখ্যা দিয়ে বুঝালাম। মানে সক্রেটিস যে সে তো গণতন্ত্রের অনেক মানে মানে ফ্লস গুলোকে আনফোল্ড করেছিল, এবং আপনি দেখেন সক্রেটিসের মতো পৃথিবীর সবচেয়ে সর্বকালের সবচাইতে মানে নাম করা ফিলোসফারকেও কিন্তু গণতন্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে।
মানে খুনি বলছি কারণ 500 জনের ভিতরে আপনি মেজরিটি মানুষ হ্যাঁ বলেছে সক্রেটিসকে মেরে ফেলতে, অথচ উনি কিন্তু বলেছিলেন যে মেজরিটি ইজ নট অলওয়েজ কালেকটিভলি টেক দ্য রাইট ডিসিশন আনলেস দের ইজ আ লেভেল প্লেইং ফিল্ড, যে আপনার কেউ মিথ্যা বলবে না, কেউ ভ্রান্ত করার চেষ্টা করবে না জনগণকে, সবাই জনগণের ভালোর জন্য কাজ করবে, কারো কোনো আলটেরিয়ার মোটিভ থাকবে না। আসলে তো সেটা না। তো সেই জন্যই বলছি যে আস্তে আস্তে মানুষের বোধোদয় হচ্ছে, এবং রাজনীতিটা, গণতন্ত্রটা তো মানুষের মনন নিয়ে কাজ। আপনি তো আর এখন তলোয়ার দিয়ে ছুরি দিয়ে আপনি রাজনীতি করবেন না গণতন্ত্রে, আপনাকে মানুষের মন জয় করেই রাজনীতি করতে হবে। সো আই এম সিইং দ্যাট ইটস কামিং, হয়তো কিছু সময়ের অপেক্ষা আর কি। আপনি এই যে আওয়ামী লীগ নেতাদের কথা বললেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন বা এমপি মন্ত্রী বলেন, একটা বড় অংশ কিন্তু জেলের ভেতরে বন্দী। কথায় রাইট। কথায় বলে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে। অধিকাংশ তো কারাগারে, এবং একটা অংশ দেশের ভেতরে আছে, আত্মগোপনে আছে। খুব সামান্য অংশ দেশের বাইরে আছে। কলকাতায় টোটাল আছে 758 জন রেজিস্টার্ড আওয়ামী লীগ রাইট। এবং তার অঙ্গ সংগঠন। তার মানে এখনো, এখন যেটা বললেন যে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সিস্টেমেটিক্যালি মানে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে ভিলিফাই যে করা তারা, হয়েছে। হ্যাঁ, তারা দুর্নীতিবাজ, এই সেই। তো এই প্রেক্ষিতে শেখ হাসিনার পরে আপনাকে যারা, আমি আরেকটা কথা একটু যুক্ত হ্যাঁ, করি। এই যে এত দুর্নীতির কথা বলা হচ্ছে, টাকা পাচার, ব্লা ব্লা ব্লা, দেবপ্রিয় শ্বেতপত্র থেকে শুরু করে, এখন অনেকেই অনেক মানে প্রকাশ্যেই বলছেন যে এটা আসলে ভুল ছিল, কিন্তু একটা স্পেসিফিক কথা না বললেই পারছি না। কোনো একজন মন্ত্রী এই সরকারের, উনি বলেছেন যে বাংলাদেশের সরকারের যে আয়, সেই আয় দিয়ে সরকারি ব্যয়ই চালানো সম্ভব না, উন্নতি কোথা থেকে হবে, উন্নয়ন প্রকল্পের জন্য কোনো টাকাই নেই। তো সেখানে, এটা কিন্তু বিএনপির ক্যাবিনেটের মন্ত্রী জোনায়েদ বলছেন। সাকি বলেছে, জোনায়েদ সাকি বলেছে। আচ্ছা, হ্যাঁ, আমি নামটাও ভাবে বলতে হুম, চাচ্ছিলাম না আর কি, একদম হুম, পিন পয়েন্ট করে। কিন্তু হুম, এনিওয়ে, তো আপনি তাহলে দেখেন এই যে আওয়ামী লীগের এত 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 উন্নয়ন কোথা থেকে, কত 80 বিলিয়ন ডলারের ইকোনমি থেকে প্রায় 450 হ্যাঁ, বিলিয়ন ডলারের ইকোনমিতে এসে পৌঁছেছে। তাহলে মানে ওই যে সেই, তাহলে চুরিটা হলো কোথায়, পাচারটা হলো কোথায়? সেই নাসির উদ্দিন হজ্জার গল্প, তাই না, দেশের যে বিড়ালের গল্প। বিড়াল হ্যাঁ, যদি মাংস খায় তাহলে বিড়াল কোথায়, আর যদি এটা মাংসের ওজন হয় তাহলে বিড়াল কোথায়? হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ। তো এখন এই এই নেতৃত্ব যাদের ভিলিফাই করা হয়েছে, যাদের একটা ট্যাগ দেওয়া হয়েছে, তো আপনি কি মনে করেন যে এই নেতৃত্বের পক্ষে তৃণমূলকে সংগঠিত করে আবার রাজপথে সক্রিয় করা, এটা কি সম্ভব? তৃণমূল কি তাদের অ্যাকসেপ্ট করবে, বা আওয়ামী লীগ কি এই মুহূর্তে শেখ হাসিনার পরের যে নেতৃত্বের লেভেল, সেখানে কি একটা নেতৃত্বের সংকটে ভুগছে? আপনার কি মনে হয় এই জায়গাটা? আম, সংকট তো সবসময় থাকবে। আমরা যারা প্রফেশনাল ওয়ার্ল্ডে থাকি তাদের তো আহ, যে কোনো সময় সংকটের জন্য ইমার্জেন্সি মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের হাতে তৈরি থাকতে হয়। এখন এই 5ই আগস্ট পরবর্তী ঘটনাটা যেভাবে ঘটেছে, তাতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়াজ নট প্রিপেয়ার্ড অ্যাট অল। তো সেটা তো একটা আছে যে মানে ধাক্কা সামলে উঠে ষড়যন্ত্রকে বুঝতে পেরে সবকিছু নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস আপনাকে এখানে বুঝতে হবে, আমি যে কনসেপ্টটার কথা বলছিলাম, যে প্রান্তিক মানুষের উন্নতি হয়, এট দ্য সেম টাইম ব্যবসায়ীরাও ভালো থাকে, এবং মানে যারা উচ্চ পর্যায়ের লোকজন, তারা হয়তো খুব উচ্চ পর্যায়ে, মানে আমি বলতে চাচ্ছি বিত্তশালী, তারা হয়তো খুব ভালো থাকে না ইন দ্য সেন্স যে ওই ঋণ খেলাপি যারা, তাদেরকে টাকা ফেরত দিতে হয় এরকম, তো তখন তারা ওই ঋণ আহ, কিস্তি যাতে দিতে না হয়, তখন অনেকে হয়তো আওয়ামী লীগের পতন চেয়েছিল এরকম। কিন্তু আমি যে জায়গাটাতে যেতে চাচ্ছি এই পয়েন্টটাতে, সেটা হলো এই ধরনের সম্পৃক্ত করা একদম সকল শ্রেণীর জনগণের ভাগ্য উন্নয়নের কনসেপ্ট নিয়ে যে দলটা রাজনীতি করছে, তার সেই মানুষগুলোর আসলে ক্ষমতায় যাওয়ার কথাই না। আমি বাম্বলবির একটা উদাহরণ দেই, যে বাম্বলবি মানে অ্যারো ডাইনামিক্যালি চিন্তা করলে, মানে সায়েন্স টেকনোলজি দিয়ে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে যদি চিন্তা করেন, বাম্বলবির উঠতে পারার কথা না। কারণ তার বডি মাস এবং বডির যে শেপ আর তার উইং স্প্যান, এই দুটো সামঞ্জস্যপূর্ণ না, তার উঠতে পারার কথা না। তো সেভাবে চিন্তা করলে আওয়ামী লীগেরও কখনোই ক্ষমতায় আসার
আসতে পারার কথা না। যে কারণে ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারপরে মানে এরা কখনোই চিন্তা করেনি এরকম একটা দল কিভাবে স্বাধীনতার যুদ্ধ লিড দিয়ে দেশটাকে স্বাধীন করে ফেললো। বাংলাদেশ কিন্তু খুবই রিমার্কেবল একটা কান্ট্রি, তাই না? যে তো কিছু কিছু ভিশনারি মানুষ ছিল, এখন সেই ভিশনারি মানুষগুলোকে ভিলিফাই করা হয়েছে, কারো কারো বয়স হয়ে গেছে, কেউ কেউ এই সমস্ত এই 5ই আগস্ট পরবর্তী জিনিসগুলোর ধাক্কা সামলাতে না পেরে অনেকে খুবই আনফর্চুনেটলি ওনারা ইন্তেকাল করেছেন, আহ, অনেকে দমে গেছে। কিন্তু পরিস্থিতি কিন্তু নেতা তৈরি করে, এবং কখনো কিন্তু আপনি নেতার নাম দিয়ে তাকে আপনি লিড দিতে দিবেন, এটা খুব রেয়ার। এটা অ্যাটলিস্ট আওয়ামী লীগের মতো দলে হবে না। ওই ভিতর থেকে হোমগ্রোন নতুন নেতা, গ্রহণযোগ্যতা আলা নেতা তৈরি হতে হবে। প্লাস আমার মনে হয় আওয়ামী লীগের যারা এখন বাইরে আছে তাদের আরেকটু ভোকালি নিজেদের সম্পর্কে যে দুর্নীতি এবং যে সমস্ত ভিলিফিকেশনের গল্পগুলো ছড়ানো হয়েছে সেগুলো একটু কাউন্টার দিতে থাকা উচিত। এখন এখন তো তলানিতে এসে ঠেকেছে, তাই না? আমরা যদি আবার সেই সায়েন্সের কথা বলি, সাইন কার্ভ কস কার্ভ যদি চিন্তা করি, আপনার যখন মানে এটা উঠবে নামবে, জীবনটাই এরকম, এটা ঢেউয়ের মতো। তো আপনি কার্ভে যদি দেখেন, একটা সময় আপনি যখন একদম নিচে এসে ঠেকছেন তখন কিন্তু উপরে যাওয়া ছাড়া আপনার আর কোনো জায়গা নেই। তো এখন নিষিদ্ধ হয়েছে একেবারে সংসদে আইন করে, এখন আর কি হারানোর আছে? এটা আওয়ামী লীগের জন্য ভালোই হয়েছে। মানে ওই প্রথমে ডিনায়াল ফেস ছিল, এই বন্ধু হাত বাড়াবে, ওই বন্ধু হাত বাড়াবে, হয়তো কোথাও থেকে সাহায্য আসবে, এগুলো কিছুই হওয়ার কথা ছিল না, হয়ওনি। তো এখন রিয়ালিটিটা ফেস করতে হবে, এবং নিজে মানে নোবডি উইল গিভ দেম ডিরেকশন। লিডারশিপ ডিরেকশন দিয়ে তৈরি হয় না, লিডার রাস্তা তৈরি করে। তো আমি আশা করছি যে এই ক্রাইসিস সামাল দিতে গিয়ে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব আসবে, এবং পুরনো নেতৃত্বের ভিতরে যারা আসলেও মানে নিজেদেরকে প্রমাণ করতে পারবে তৃণমূলের কাছে যে হ্যাঁ তারা সৎ উদ্দেশ্যেই রাজনীতি করেছে, মানুষের ভালোরই চিন্তা করেছে, তারা অবশ্যই আবার ফেরত আসবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে ওদেরকে একটু বুঝতেও হবে যে আমরা কি আসলে কোনো মানে এখনো কি সেই ফাঁদে পা দিচ্ছি কিনা। কারণ রাজনীতিতে তো অপোজিশন তো সবসময় চেষ্টা করবে, তাই না, প্রতিদ্বন্দ্বী সম্পর্কে খুব বাজে ধারণা দিতে। এই ধারণাটাই রাজনীতি, ধারণা দেওয়াটাই। তো এইটা একটু আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী আছে বা মিডিয়াম লেভেলের নেতাকর্মী আছে, যারা হয়তো ভাবছিলেন যে প্রথম সারি সরে গেলে আমরাই হয়তো অটোমেটিক্যালি চলে আসবো সামনে, সেটা আসলে হবে না। এটা নিজের যোগ্যতাই জায়গা করে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা তো এখনো বেঁচে আছেন, এবং বিএনপি বা এই যে ইউনুসগং, পশ্চিমা বিশ্বই বলি বা যেই যেই স্টেক হোল্ডার গুলো আওয়ামী লীগকে কিন্তু ভাঙতে পারেনি, একটা মানুষকেও কিন্তু সরাতে পারেনি। মানে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু 75-এর পরে খন্দকার মোশতাকের ক্যাবিনেটেও বোধহয় মানে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের 31 জনের ভিতরে 23 জনই বোধহয় যোগ দিয়ে দিয়েছিলেন। সেরকম কিন্তু কিছুই হয়নি। সেখানে থেকে আমি বলবো যে এতদিন জেলে রাখার পরও একজন আওয়ামী লীগের নেতা বা সাংসদ বা মানে কেউ কিন্তু শেখ হাসিনার নেতৃত্বকে মানে ডিনাই করে নাই। তো আমি বলবো যে সংগঠন হিসেবে আওয়ামী লীগ এখনো কমান্ড স্ট্রাকচার মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই যে যেটা বললাম যে এটা জাস্ট সময়ের অপেক্ষা, এবং পরিস্থিতি নতুন নেতার জন্ম দিবে, অথবা পুরনো যারা পরীক্ষিত নেতা হয়তো তারা কথার মাধ্যমে আবার তৃণমূলের ভুল ভাঙিয়ে দলকে সুসংহত করে মাঠে নামতে পারবে। হ্যাঁ, আমার এটা আশা আর এটা কি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের যারা আওয়ামী লীগের নেতারা আছেন তাদের এটা একটু কনসিডারেশনে নেওয়া উচিত যে দে শুড স্পিক আপ, যে তাদের বিরুদ্ধে যে এলিগেশনস গুলো এগুলো সব তো সত্যি না, অধিকাংশ কিন্তু সত্যি না। মিথ্যে এবং খুব রাইট। প্রোপাগান্ডা, এটা হচ্ছে প্রোপাগান্ডা। দেখেন ওবায়দুল কাদের ভাই কথা বলি, 75 থেকে 80 সাল পর্যন্ত কিন্তু তিনি জেল খেটেছেন 5 বছর, এবং তার পরবর্তীতে তার পলিটিক্সে কিন্তু অনেক অনেক ডেডিকেশন এবং ডিভোশন, অ্যাচিভমেন্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু আছে। কিন্তু এমন ভাবে এই লোকটাকে আমরা এখন পোট্রে করছি যে তার ভালো কিছু নাই, লোকটা খুবই খারাপ। সো এই জায়গাটা একটু বোধহয় ডিফেন্ড করার সময় আসছে। আর যেটা সময় বললেন এসছে। যে মানে শেখ হাসিনা আমাদের মাঝখানে আছেন এবং
আহ, যেটা হবে যে আওয়ামী লীগ একটা প্রবীণ দল, প্রাচীন দল, এখানে অভিজ্ঞ নেতৃত্ব প্লাস নতুন নেতৃত্ব, এটার একটা কম্বিনেশন নিয়ে হয়তো ভবিষ্যতে আর আমরা দেখতে আরেকটা পাবো। কথা একটু যোগ করি, আমার কাছে যেই জায়গাটাতে মনে হয় আওয়ামী লীগের কাজ করা উচিত, আওয়ামী লীগ তো কোনো প্রফেশনাল মানে প্রফেশনাল সংগঠন না, তাই না? হুম, আমাদের যেমন সিভিল ইঞ্জিনিয়ার সোসাইটি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি আছে, আওয়ামী লীগ তো তা না। হুম, তো সেখানে তাদের মনে হয় রাজনীতিতে তো থিঙ্ক ট্যাঙ্ক একটা বিশাল ব্যাপার, আমার মনে হয় ওখানে একটু আওয়ামী লীগের ঘাটতি ছিল এই সময়টাতে। ওই ঘাটতিগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আপনি টেবিল টকার হয়তো ছিল আওয়ামী লীগের, কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক একটু ঘাটতি ছিল ওই জায়গাটাতে। আওয়ামী লীগ একটু সারা বিশ্ব, এখন তো গ্লোবাল গ্লোবাল ইয়ের যুগ, কানেক্টিভিটির যুগ। তো আমার মনে হয় সারা বিশ্ব থেকে মাথাগুলোকে যারা আর কি মানে মানে আওয়ামী লীগের কর্মী নেতাকর্মীদের যে জিনিসটা আমি দেখলাম এই গত 21-22 মাস ধরে তো খুব ক্লোজলি ফলো করছি, তারা যেটা তাদেরকে সামনে দেখানো হয় সেটা খুব বিশ্বাস করে ফেলে। ধরেন বিএনপি মুখে কি বলছে, কে হাসি মুখে কথা বললো বা কে কি বললো, কিন্তু যেটা দেখানো হচ্ছে সেটা রাজনীতি না, সেটা ছাড়া আর সবকিছু রাজনীতি। এই জিনিসটা একটু বুঝতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যে ওবায়দুল কাদেরের কথা বললেন, এখানে আরেকটা কথা আমি যোগ করি। ইংলিশে একটা কথা আছে যে some people need to show you as a villain, because if they admitted that you were a victim, you were the victim, then they would have to take accountability for the fact that they are the monster, and it's so easy to trash your character than to rebuild their own পার্সোনালিটি অর ক্যারেক্টার কেস। তো এই যে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগগুলো কি আমি খুব খেয়াল করি, কি হয়েছে, উনি ছবি পোস্ট করতেন, উনি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতেন, মানে উইয়ার্ড। এখন কথাটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু উনি কি কার্যকর ছিলেন? ছিলেন। এখন ওনার বয়স বয়স হয়েছে, উনি শারীরিকভাবে এটা এটা মানে প্রোগ্রেশন, কিন্তু হুম। তাকে মানে ক্যারেক্টার অ্যাসাসিন করার দরকার নেই। তার জায়গাতে যে আসবে তাকে তার যোগ্যতাটা প্রমাণ করলেই কিন্তু ওই জায়গাতে উনি চলে আসতে পারবেন, কিন্তু ইনাকে নিচে নামাতে হবে আর আমি আমার জায়গাতেই থাকবো তা তো হবে না। নিজেকে ওই জায়গাতে তুললেই কিন্তু শূন্যস্থানটা পূরণ সম্ভব। তো আমি একটু অন্যভাবে দেখি আর কি, যে আমি এই অন্যকে নামিয়ে আমি ওই জায়গায় পৌঁছবো এটা না করে আমি উঠি না কেন, ওটা কিন্তু অনেক কঠিন, যে কারণে সবাই ওই অন্যের ক্যারেক্টার ট্র্যাশ করে আমি লাইমলাইটে আসাটা চেষ্টা করে। তো এই তো সব মিলিয়ে রাজনীতি তো একটা আলটিমেট বুদ্ধির খেলা। তো এখানে হ্যাঁ, ভূ রাজনীতিক কিছু কৌশল, কিছু দেয়া নেয়া, এগুলোতে হয়তো এখন আহ, এই বিএনপি, এনসিপি, জামাত এরা হয়তো সংসদে ঢুকেছে। আহ, এখন দেখার বিষয় হচ্ছে এই ভূ রাজনৈতিক এবং বুদ্ধির খেলাটা আওয়ামী লীগ কিভাবে খেলে। যে কারণে আমি রাজনীতিতে খুবই ইন্টারেস্টেড, যে রাজনীতিকদের চিন্তা ভাবনা চেতনা এগুলো আমাকে খুব আহ, মানে আমি ইন্টারেস্টেড ইন দ্যাট। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ। না, আমরা একদম শেষ সময়ে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই আওয়ামী লীগের যারা তৃণমূলের আছেন তাদের কাছে একটা অনুরোধও করতে চাই যে নিজেদের নেতাদের মানে ব্লাইন্ডলি সমালোচনা করার দরকার নাই। অন্যরা চাইবে আমাদের নেতাদের খাটো করতে, কিন্তু এখানে আমাদেরও একটু অ্যাসেসমেন্টের দরকার যে আসলে সত্যি কিনা। জাস্ট একটু লজিক্যালি চিন্তা করলেই আমরা পাই। কারণ আওয়ামী লীগের একটা কেন্দ্রীয় নেতা তো আর উড়ে এসে হয় না, অধিকাংশই কিন্তু থ্রু এ প্রসেস আসে। তো আজকে আমরা প্রিয় দর্শক, মূলত আমরা একটা আলোচনা করলাম, মানে কোনো সিদ্ধান্তে পৌঁছানো বা কিছু না, জাস্ট এই আলোচনার মধ্য দিয়ে অনেকেই আরো নতুন নতুন ভাবনা তাদের মধ্যেও কাজ করবে এই আশা থেকে। তো আপনাকে আবারও অনেক ধন্যবাদ, এবং আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।